এ থেকে একটি কণা যাত্রা শুরু করলো 4 ms−1 বেগে। তো আমার কোশ্চেনটা হচ্ছে, যদি বি বিন্দুতে যদি যদি বি বিন্দুতে মানে অ্যাকচুয়ালি এইখান থেকে এখানে পার হয়েছে 3 সেকেন্ড পর, মানে প্রশ্ন হচ্ছে এ থেকে একটি কণা 4 ms−1 বেগে যাত্রা শুরু করলো 3 সেকেন্ড পর, এখানে চলে আসো। 3 সেকেন্ড পর বি বিন্দুতে অন্য একটি কণা 3 ms−1 বেগে ধাক্কা দিল। ওকে, তার মানে কিভাবে ধাক্কা দিল দেখা যাচ্ছে, একদম উলম্বভাবে ধাক্কা দিয়েছে। প্রশ্ন হলো 4 সেকেন্ড পর 4 সেকেন্ড পর 4 সেকেন্ড না, সরি, 10 সেকেন্ড পর কণাটির আদি ও শেষ অবস্থানের দূরত্ব কত? আচ্ছা, তো আসো এবার আমরা কোশ্চেনটাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা অনেক কিছু এটার মাধ্যমে অনেক তথ্য আমরা বের করতে পারবো। আসলে কিছু অঙ্ক হয় যে এগুলো সলভ করতে পারলে অন্য অঙ্ক সলভ করার বা অজানা অঙ্কগুলো সলভ করার ক্ষমতা বেড়ে যায়। আচ্ছা, তো আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করি। এ থেকে কোনটা শুরু করলো 4 ms−1 বেগে, ঠিক 3 সেকেন্ড পর, মানে এই পার্টটা সে পাড়ি দিয়েছে 3 সেকেন্ড। 3 সেকেন্ড পর যখন সে বিতে আসলো, একজন এসে তাকে এভাবে ধাক্কা দিল। ওকে, ধাক্কা দিলে এই লোকটার যাবার কথা ছিল, অর্থাৎ এই কোণাটা যাবার কথা ছিল এই বরাবর, কিন্তু যখন ধাক্কা দিল তখন সে ডিফ্লেক্ট হয়ে গেল এবং সে গিয়ে পৌঁছালো সি বিন্দুতে। ধরো 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 ধরো। আচ্ছা, সে গিয়ে পৌঁছালো সি বিন্দুতে, অর্থাৎ সে এতটুকু উচ্চতায় উঠে গেল এই বি কোণার ধাক্কায়। তো প্রশ্ন হচ্ছে বি বিন্দুতে অন্য একটি কণা 3 ms বেগে ধাক্কা দিল 10 সেকেন্ড পর কণাটির আদি, অর্থাৎ টোটাল কত সেকেন্ড? 10 সেকেন্ড। এখানে কয় সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে গিয়েছে কয় সেকেন্ডে? 7 সেকেন্ডে গিয়েছে। টোটাল 10 সেকেন্ড, কিন্তু টোটাল 10 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে 3 সেকেন্ড, এখান থেকে এখানে লাগবে বাকি 7 সেকেন্ড। তাহলে তাহলে তো এই 7 সেকেন্ড বলছে আদি এবং শেষ অবস্থানের অর্থাৎ এসি দূরত্ব কত? প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়ালি এসি ইকুয়াল টু হোয়াট? এসি দূরত্ব কত? সবাই কি বুঝতে পেরেছো প্রশ্নটা? কে বুঝতে পেরেছো? আচ্ছা, তো এবার আসো, আমি এখান থেকে একটা জিনিস একটু লক্ষ্য করবো, সেটা হচ্ছে দেখি এটা কারো মাথায় ঢুকে কিনা। মনে করো একটা বিমান ঠিক এইখান থেকে যাত্রা শুরু করলো আর এখানে এলো। আচ্ছা, এখান থেকে যাত্রা শুরু করে এখানে এলো। বিমানটার ছায়া আছে কোথায়? বিমানটার ছায়া হচ্ছে ঠিক এটা, যদি বিমানটা হয় তার ছায়াটা হবে এখানে, আর হ্যাঁ, তার ঠিক নিচে। আর বিমানটার উচ্চতা হচ্ছে ভূমি থেকে এইটা। তো ছায়াটা হচ্ছে এখানে আর উচ্চতা হচ্ছে এটা। এখন আমি যদি বলি বিমানটা এখান থেকে এখানে যেতে 10 সেকেন্ড সময় নিয়েছে, তাহলে বলতো ছায়াটা এখান থেকে এখানে যেতে কয় সেকেন্ড সময় নিয়েছে?
কার কোনো অবজেকশন আছে কিনা? নাই। ওকে। তো বিমানটা এভাবে যাচ্ছে, বিমানটা যখন এখান থেকে এখানে এলো ছায়াটা ঠিক তার সোজা এই এতটুকু, আর বিমানটা হচ্ছে উচ্চতায় উঠলো এখান থেকে এতটুকু। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে যদি এখান থেকে এখানে 10 সেকেন্ডে যায় তাহলে ছায়াটা এখান থেকে এখানে আসতে কত সময় নিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই এখান থেকে এখানে উঠতে কত সময় নিল? গুড। ওকে। হ্যাঁ, বলো। তাহলে 5 সেকেন্ড সময় নিল, 10 সেকেন্ড। তাহলে এটা আমরা বুঝি যে অ্যাকচুয়ালি বিমানটা এখান থেকে এখানে যাওয়া মানে হচ্ছে তার ছায়াটাও, সে এখান থেকে এখানে যেতে যত সেকেন্ড সময় লাগবে ছায়াটাও ঠিক তত সেকেন্ডে তার নিচে থাকবে, এবং উচ্চতাও ঠিক তত সেকেন্ডে সে এত উচ্চতায় উঠবে। এটাই হচ্ছে বিষয়টা। তাহলে এখন শাফিন, বলতো এখান থেকে এখানে যেতে কত সেকেন্ড সময় লাগবে? এখান থেকে এখানে যেতে 7 সেকেন্ড। এখান থেকে এখানে উঠতে 7 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে অ্যাকচুয়ালি এই সময়টা তিনটা সময় একদম সেম। আচ্ছা, তা আমাদের দরকার নাই, আমরা এটা মুছে দিতে গ্যাঞ্জাম করবো না বেশি। তো প্রশ্ন হচ্ছে এসি দূরত্ব কত? ওকে, লক্ষ্য করো, তুমি জানো সে বেগে এখানে যাচ্ছে, সে 4 ms/1 বেগে যাচ্ছে, তাহলে এখান থেকে এখানে যেতে তার কয় সেকেন্ড সে সময় নিয়েছে? 3 সেকেন্ড। তাহলে আমি এই দূরত্বটা কি পাবো? আমার দরকার কি? এসি। সবাই ভালোভাবে নজর দাও। এসি পেতে হলে তোমাকে কোন সমকোণী ত্রিভুজ কনসিডার করতে হবে? কোন সমকোণী ত্রিভুজ কনসিডার করতে হবে এসি পেতে হলে? তাহলে তোমার যেটা হচ্ছে এ ডি সি। তুমি যদি এডি জানো, ইয়েস, তুমি যদি এডি জানো, তুমি যদি বিসি জানো, তাহলে তুমি এসি বের করতে পারবে। এডি জানার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে এবি জানতে হবে, তোমাকে বিডি জানতে হবে। এ বি বিডি জানতে হবে। সুতরাং আমি বের করছি, অথবা আমি যাচ্ছি এবির কাছে। দূরত্ব এবি, দূরত্ব এবি ইকুয়াল টু, এটা কি সমবেগে যাচ্ছে, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এস ইকুয়াল টু ভিটি সমবেগের সূত্র। এখানে বসো। আচ্ছা, বসো, এখানে বসো। যা বলছিলাম যে এস ইকুয়াল টু ভিটি, তাহলে এখানে ব্যাগ কত? 4। এখানে এখানে সময় কত? 3 সেকেন্ড। তাহলে টোটাল কত? 12 মিটার। হ্যাঁ, এবি পেয়েছি 12 মিটার। আমার লাগবে এখন কি? বিডি। আচ্ছা, এখন আমার কোশ্চেনটা হচ্ছে, আমার কোশ্চেনটা হলো, আচ্ছা কেউ কি বলতে পারবে যে এই এই বস্তুটা বা এবি, এ কণাটা যখন এই দিক যাচ্ছিল তখন বি বিন্দুতে শেষে ধাক্কা কি এইদিকে গেল? এখন তুমি কেউ কি বলতে পারবে কিনা এটা দেখি। এদিকে সে এদিক বরাবর গেল। এখন আমার প্রশ্নটা হলো যে বিডি বরাবর তার ব্যাগ কত? বিডি বরাবর তার ব্যাগ কত? কেউ কি বল? হ্যাঁ, কত? না, আমি আমার প্রশ্নটা হচ্ছে, আহ, এ থেকে সে এইভাবে যাচ্ছিল কত? 4 ms/1 বেগে। বিতে এসে তাকে একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়াতে সে এখন এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে ধাক্কা দেওয়াতে। আমার প্রশ্নটা হলো বিডি বরাবর তার ব্যাগ কত? থ্রি মিটার। আচ্ছা, না, ওটা হচ্ছে, ওটা যেটা 7, যেটা আমি এই বাহুটা হচ্ছে 4 আর 3-এর লব্ধি, অর্থাৎ 4 আর 3-এর যোগফল হচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে বিডি বরাবর ব্যাগটা কত? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইয়ে সিডি বরাবর ব্যাগ কত বলতে পারবে কেউ? হ্যাঁ। ওকে, তাহলে একটু লক্ষ্য করো।
এ বাহু কি সমান? এই এই ভূমি উচ্চতা আর অতিভুজ কি কখনো সমান হয়? সমকোণী ত্রিভুজের শর্ত কি? সমকোণী ত্রিভুজের শর্ত কি? অর্থাৎ একটা ৪, একটা ৫, একটা ৩, ১২, ১৩ আর কত জানি, ১২, ১৩ আর কত, ২৫, সরি ৯। সমকোণী ত্রিভুজের শর্ত ১২, ১৩, ৯। তাহলে ৪, ৩, ২৫ মানে কখনো কি দেখছো যে ৪, ৪, ৭, ৭, ৭ সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে? না। সমকোণী ত্রিভুজ হতে হলে যেটা হচ্ছে এটা সময়, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি তো তার ছায়া ধরেছি, সে এখান থেকে এখানে তার ছায়া এখানে আসবে, অর্থাৎ এই বাহুটাকে দুই ভাগে ভেঙে ফেলেছি। এক, তার একটা গতি হচ্ছে ভূমি বরাবর, হ্যাঁ, বিডি বরাবর ব্যাক কত ছিল, এটা ছিল আমার কোশ্চেনটা। ও আচ্ছা, কেউই কি বলতে পারছো না? হ্যাঁ বলো, কথা কথা আবার বলো। আচ্ছা ঠিক আছে, বিডি বরাবর। ওকে, এবার আসো আমি একটু ব্যাখ্যাতে চলে যাই। যেমন কিছু ব্যাখ্যা এভাবে দেখো। প্রশ্ন হলো, কেউ একজন এইভাবে দৌড়াচ্ছে এ বরাবর। এখন এই বরাবর যদি তুমি দৌড়াও, কেউ যদি তোমাকে বিপরীত দিক থেকে বাধা দেয়, তোমার ব্যাগটা কি বাড়বে না কমবে? কমবে। তুমি এই দিকে দৌড়াচ্ছ, পিছন থেকে এসে কেউ তোমাকে ধাক্কা দিল, তোমার ব্যাগটা বাড়বে না কমবে? বাড়বে। এবার আসো আসল কথা, তুমি এইভাবে দৌড়াচ্ছ, কিন্তু একজন এসে তোমাকে এই দিকে ধাক্কা দিল, এবার বলো তো তোমার ব্যাগটা বাড়বে না কমবে? আচ্ছা, সবাই শিওর কমবে, ব্যাগ কমে যাবে? মানে তোমার এই বড়, তোমার যে ব্যাগটা ছিল সে ব্যাগটা কি কমবে কিনা বা বাড়বে কিনা? মানে এই বরাবর কিন্তু। ওকে, আচ্ছা কমবে। এবার একটু আসো, মনে করো তুমি এই বরাবর দৌড়াচ্ছিলে। হুম? তুমি চাইলে তুমি তোমার ঘরে যদি মার্বেল থাকে তুমি মার্বেলটা টেস্ট করতে পারো। তুমি এই বরাবর দৌড়াচ্ছিলে, এই বরাবর। এখন কেউ যদি পাশ থেকে তোমাকে ধাক্কা দেয়, তোমার ব্যাগ কখনোই কমবে না। জাস্ট তুমি ট্র্যাক থেকে ছিটকে যাবা। তোমার ব্যাগ কমার একমাত্র শর্ত হচ্ছে ব্যাগের বিপরীতে যদি কোনো ব্যাগ আসে। অর্থাৎ ব্যাগটা কখন কমবে? তুমি এভাবে যাচ্ছিলে, কেউ তোমাকে এইভাবে ধাক্কা দিল, কমবে। অথবা এইভাবে ধাক্কা দিল, তাও কমবে। এইভাবে দিলেও কমবে। এইভাবে দিলে বাড়বে। এটা দিলে আরো বেশি বাড়বে। একবারে এই বরাবর দিলে সবচেয়ে বেশি হবে। তার মানে তাহলে এই বরাবর দিলে কত হবে? এই বরাবর দিলে ব্যাগ বাড়বেও না, কমবেও না। অর্থাৎ তোমার এই ডিরেকশন বরাবর ব্যাগের কোনো পরিবর্তন হবে না। কেন? ব্যাগের পরিবর্তন করতে হলে হয় বিপরীত দিক থেকে দাও, না হয় পিছন থেকে দাও। কিন্তু এইভাবে দিলে তুমি ট্র্যাকটা হারাবা, অর্থাৎ যে লাইনে তুমি যাচ্ছিলে সে লাইনে আর যেতে পারবে না, লাইন থেকে ছিটকে যাবে, কিন্তু ব্যাগ সেম থাকবে। আচ্ছা, তো চাইলে তুমি একটা মার্বেলকে বাসার মধ্যে একটা একটু ব্যাগ দিয়ে পাশ থেকে ধাক্কা দিও, দেখো তার ব্যাগটা কমে কিনা। কখনই কমবে না। আচ্ছা, এবার আসো, তো আমি তাহলে এই কনসেপ্টটা ভালোভাবে মাথায় রাখবা। এবার তো আমি আবার যে কথাটা বলছি, এ বি বরাবর ব্যাগ কত ছিল? ৪। আমি যতই এভাবে ধাক্কা দিই না কেন, তার যে এবি বরাবর সামনের দিকে তার ব্যাগ যেটা ছিল সে ব্যাগটা আমি কমাতে পারবো না। সে ব্যাগটা আমি কমাতে পারবো না, কারণ কমাতে হলে আমাকে তার উল্টা দিক থেকে দিতে হবে। কিন্তু আমি কি দিচ্ছি? একবারে ৯০ ডিগ্রি, ৯০ ডিগ্রি উল্টা দিকেও না, আবার মানে পিছন থেকেও না। পিছন থেকে দিলে বাড়তো, উল্টা দিলে কমতো। যেহেতু মাঝ বরাবর দিচ্ছি, বাড়বেও না কমবে না। অর্থাৎ তার সামনের ব্যাগ এটা কখনো বাড়বেও না কমবেও না। মনে রাখবে এটা ৯০ ডিগ্রিতে। এবার আসো, তাহলে বিডি বরাবর ব্যাগ কত? ইয়েস, বিডি বরাবর ব্যাগ আগের মতোই থাকবে, 4 ms−1। এবার আসো, সিডি বরাবর ব্যাগ কত দেখি, কে বলতে পারো? সিডি বরাবর ব্যাগ কত? হ্যাঁ, কত? ৪। গুড, ৩। সিডি বরাবর ৩ হবে। এবার আসো, ৩ কেন? কারণ এই লোকটার সমস্ত ব্যাগ ছিল সামনে বরাবর। এখন যদি কেউ এইভাবে ধাক্কা দেয়, তাহলে এই ব্যাগটা সে থেমে গিয়ে এই এই বরাবর, এই লম্বা বরাবর ব্যাগটা ট্রান্সফার হবে কার মধ্যে? এই কোণার মধ্যে। ফলে এই কোণাটা আস্তে আস্তে ওই সরে যাবে। কত সরে যাবে? 3 ms−1 ব্যাগে সরে যাবে। 3 ms−1 ব্যাগে সে সরে যাবে।
তোমরা কি সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছো? তাহলে যদি 10-এ ধাক্কা দিতাম তাহলে লম্ব বরাবর তার ব্যাগটা হতো, তার লম্ব বরাবর ব্যাগটা হতো কত? 10। কারণ আগে তার সমস্ত ব্যাগ ছিল ভূমি বরাবর, লম্ব বরাবর ব্যাগ ছিল না। যখনই আমি ধাক্কা দিব তখনই আমি যে ব্যাগে ধাক্কা দিব সেই ব্যাগটা তার মধ্যে সঞ্চারিত হবে এবং সে আস্তে আস্তে সামনে যেতে যেতে সে উপর দিকে উঠতে থাকবে। আচ্ছা, তাহলে এই লম্বটা পেলাম 3 ms ইনভার্স 1। এখন আমি কিন্তু সেটাও জানি যে এখান থেকে এখানে 7 সেকেন্ড লাগলে এখান থেকে এখানে কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে? 7 সেকেন্ড। তাহলে কি আমি এই ধরনটা বের করতে পারবো? আমি নাম দিলাম ভি টু, আমি নাম দিলাম সিডি ইকুয়াল টু, সরণ বের করছি এস ইকুয়াল টু ভিটি, তাহলে 3 7 21 মিটার। ওকে, আমার লম্ব হাজির। আমি লম্ব পেলাম, আমি এবি পেলাম, আমার দরকার জাস্ট বিডি। বিডি, আচ্ছা, এখান থেকে 7 সেকেন্ড হলো, এখান থেকে কয় সেকেন্ড ছিল? 7 সেকেন্ড। তাহলে বিডি কত? 4 × 7, 28 মিটার। তার মানে টোটাল এডি কত? এডি হচ্ছে 28 12 40 মিটার। সিডি 21 মিটার। সুতরাং এসি, এসি সমকোণ ত্রিভুজ এসি স্কয়ার মানে এসি ইকুয়াল টু রুট ওভার এডি স্কয়ার সিডি স্কয়ার। ওকে, আমার অঙ্ক কমপ্লিট। তোমরা কি অঙ্কটা বুঝছো? আচ্ছা, তাহলে কারো কোনো প্রবলেম নাই অঙ্কটাতে? ওকে, তাহলে একটা নতুন কনসেপ্ট শিখেছো, ধাক্কাধাক্কি মুছে ফেলি। আচ্ছা, তো এখন একটা আমরা গড় বেগ বা গড় দ্রুতি সম্পর্কিত একটা অঙ্ক বলবো। গড় দ্রুতি, গড় একটি ট্রেন এক স্টেশন থেকে স্টেশন থেকে ট্রেন এ স্টেশন থেকে 50 কিলোমিটার পার সেকেন্ড বেগে বি স্টেশনে গেল। স্টেশনে গেল, ট্রেন এ স্টেশন থেকে 50 কিলোমিটার পার সেকেন্ড বেগে বি স্টেশনে গেল। বি স্টেশন থেকে 60 কিলোমিটার পার সেকেন্ড বেগে এই স্টেশনে এলো। স্টেশনে এলো। আচ্ছা, এখানে প্রশ্নটাতে ওকে, তোমরা সবাই একটা কাজ করো, আমি একটু প্রশ্নটা একটু দেখে নিই। আমি প্রশ্নটা একটু ভুলে গেছি। এখানে আর কি কি যেন দেওয়া ছিল, এগুলো সবাই লাইনে থাকো, হ্যাঁ?
ওকে, ঠিক আছে। ওকে, কোশ্চেন। ওকে, দেখো। কথা শোনা যাচ্ছে? ওকে, তাহলে ট্রেনের গড় দ্রুতি কত? ট্রেনের গড় দ্রুতি। আচ্ছা, গড় দ্রুতি সূত্রটা আমরা চলে যাই। গড় দ্রুতি মানে কি? গড়, হ্যাঁ, সে এ স্টেশন থেকে বি তে গেল। যাওয়ার সময় তার ব্যাগ ছিল 50, আর আসার সময় বি থেকে এ তে যখন এলো তখন তার ইয়ে ছিল 60 কিলোমিটার পার সেকেন্ড। তো প্রশ্ন হচ্ছে গড় দ্রুতি কত ছিল? গড় দ্রুতি কত ছিল? Okay. মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। আচ্ছা, এই দেখো। তো তাহলে গড় দ্রুতি কত, মানে গড়ে সে কততে গেল? তোমরা আবার এই কাজ করে বসো না যে গড় মানে হচ্ছে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ। না, এটা এক্ষেত্রে না। সে কি এ স্টেশন থেকে গেল, বি থেকে থামলো, আবার বি থেকে রওনা দিল, এতে এসে থামলো। তো এই কারণে এখানে তুমি চাইলে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে গড় বের করে ফেলবা, এটা হবে না। আবার বলছি, এটা কখন হবে? যদি তোমাকে প্রশ্ন করে যে তার এখান থেকে এখানে আসতে সে প্রথম অংশে গেল 7, দ্বিতীয় অংশ গেল 9, তৃতীয় অংশে গেল 10, তাহলে গড়ে ব্যাগ কত ছিল? তখন তুমি কাজ করবে 3, 9, 7, 9, 10 ডিভাইড বাই 3, এই হচ্ছে তোমার গড় ব্যাগ। 7 কিলোমিটার পার আওয়ার, 9 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গড়। কিন্তু এখানে ঘটনাটা কি হয়েছে? এখানে রওনা দিল, থামলো, আবার রওনা দিল, থামলো। যদি থেমে যায় তাহলে আর দুইটা যোগ করে গড় বের করা যাবে না। থেমে গেলে দুইটা যোগ করে গড় বের করা যাবে না। যেমন দেখো, এখানে আমি থামিনি, কিন্তু শুরু করলাম। এই সমস্ত জায়গার মধ্যে তার ব্যাগ ছিল কত? 7 করে। এখান থেকে 7, এখান থেকে 7, 7-এর পরে এখানে হয়ে গেল 9। এই পর্যন্ত সমস্ত জায়গায় হচ্ছে 9। আচ্ছা, তো তো দেখো, তারপরে এখানে 9 থেকে হুট করে সে কি করলো? ব্যাগ 10 করলো। 10, 10, 10, 10, একবারে এই পর্যন্ত 10। তাহলে এই ক্ষেত্রে আমরা থামাথামি না করার শর্তে গড় বের করব হচ্ছে 3টা যোগ করব বা 4টা যোগ করব বা 2টা যোগ করব। ওই যতটা ব্যাগ থাকবে তত দ্বারা ভাগ করে দিব। তো তাহলে আমরা যেহেতু এখানে থামছি, এ থেকে বি তে গিয়ে থামলাম, আবার বি থেকে এতে গিয়ে থামবো, তাহলে এই ক্ষেত্রে গড় বেগ কত? তো এই ক্ষেত্রে গড় বেগ বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে আলাদা আলাদা ভাবে অঙ্কটা করতে হবে। অর্থাৎ প্রথমে যাই গড় বেগের সূত্রটা কি সেটা জেনে আসি। গড় বেগের গড় দ্রুতি বা গড় বেগ, গড় দ্রুতি বা গড় বেগ, তুমি যেটাই বলো তোমার ইচ্ছা। সেটা সূত্র কি? সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভি বা, হ্যাঁ, ভি ইকুয়াল টু এস বাই টি বলতে পারো, বা এস ইকুয়াল টু এই যে গড় বেগ ইনটু সময়। এটা হচ্ছে তার সূত্রটা। তো গড় বেগ মানে হচ্ছে এটা বার, মানে গড় বোঝায়। এটা দিয়ে গড় বোঝায়, বারটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা। তো এখন এখন দেখো তো, আমরা এই সূত্রটা জানি। হ্যাঁ, ভি বার। তো এখন আমরা এখানে এখানে কি করলাম? গড় নিলাম। গড় যখন নিব, দাঁড়াও, গড় যখন নিব এক, গড় কি? গড় কোন কোন অংশে নিচ্ছি? এ থেকে বি, বি থেকে টোটাল ঘটনাটার গড় নিচ্ছি। তাহলে এখন লক্ষ্য করো, এই টি মানে কি? এখান থেকে এখানে সময়, না এখান থেকে এখানে সময়, না পুরোটা সময়? পুরোটা সময়, গুড। আচ্ছা, এই টি হচ্ছে পুরোটা সময়। এখন আমাকে বলো, এখানে যে এসটা নিচ্ছি, এসটা কি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, না পুরোটা, না ভুল আছে এখানে এসটা লিখাতে? আচ্ছা, গুড। হ্যাঁ, সবটা হবে, কিন্তু লেখাটা কি বোঝাচ্ছে যে সবটা দূরত্ব? কি বোঝাচ্ছে? না কি এখানে কি দিতে হবে বলতো? কি দিতে হবে?
এই জায়গাতে কি দিতে হবে? এই জায়গাতে কি দিতে হবে? এখানে কি দিলে এটা কমপ্লিট হবে? কারণ এখান থেকে এখানে হচ্ছে এস, এখান থেকে এখানে এস, তাহলে বলতো এখানে কত দিতে হবে গড়বেগের জন্য? 2s। গুড, 2s। অর্থাৎ এখান থেকে এখানে এস, এখান থেকে এখানে এস। আর এই টাইমটা কি? এটা টোটাল টাইম, এটাকে আমি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করছি আমার সুবিধার্থে। ওকে, এবার আসো আমরা খন্ড খন্ড নিয়ে আলোচনা করি। খন্ড খন্ড করি। প্রথম অংশে, প্রথম অংশে আমি যদি বলি প্রথম অংশের সরণ হচ্ছে এস, প্রথম অংশে ব্যাগ হচ্ছে কত? প্রথম অংশে সরণ হচ্ছে এস, ব্যাগ কত ধরলাম? ব্যাগ ধরলাম মনে করো ভি1, কারণ ব্যাগটা ছিল 50, দ্বিতীয় জন্য ছিল 60, ভি1। কিন্তু সময়, আচ্ছা, তো সময় কি হবে? অবশ্যই টি1 হবে, ভিন্ন হবে। তাহলে এস ইকুয়াল টু কি জানি? ভিটি, ভিটি, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে টি1 সমান কত লেখা যায়? এস বাই ভি1 দিয়ে রাখলাম 1 নং। ওকে, দ্বিতীয় অংশে, দ্বিতীয় অংশে s ইকুয়াল টু কি? v2 t2। সরণ কিন্তু দুই ক্ষেত্রে সমান, কিন্তু বেগ আর সময় সমান না। তাহলে এখান থেকে t2 সমান কত পাচ্ছি? s বাই v2, 2 নং। ওকে, তাহলে টোটাল সময় কি? টোটাল সময় কি? টোটাল সময়, তাহলে টোটাল সময় t ইকুয়াল টু t1 প্লাস t2। তাহলে t1 প্লাস t2, t1 কত? s বাই v1, t2 কত? s বাই v2। s কমন নিলে পাচ্ছি 1 বাই v1 প্লাস 1 বাই v2। আচ্ছা, তো এদিকে যদি লসাগু করি কি পাই? আচ্ছা, দরকার নাই লসাগু করার, এটা এই মানটা একটা কাজ করি। তো এই টি এর একটা মান পেয়েছি, আপনি ধরেন এটা, এটা কেন? তো দেখো, আমরা টি এর একটা মান পেয়েছি। আমি একটা কাজ করি না, এই টি এর মানটা এখানে বসিয়ে দিই, টি মানটা এখানে বসিয়ে দিই। এটাকে নাম দিই 2 নং, এটাকে নাম দিই 3 নং, আর এটাকে দিই 1 নং। এক হতে, এক হতে 2s ইকুয়াল টু ভি বার, টি এর মান হচ্ছে s 1 বাই v1, 1 বাই v2। তো দেখো এস এস কাটা, ওকে মানলাম এস এস কাটা। তাহলে ভি বার কত? ভি বার সমান হচ্ছে, ভি বার সমান হচ্ছে, এটা যদি লসাগু করে ফেলি, একটা কাজ করি, 2 ইকুয়াল টু ভি বার v1 v2, v1 প্লাস v2। সুতরাং ভি বার ইকুয়াল টু হচ্ছে 2 v1 v2 v1 প্লাস v2। আচ্ছা, তাহলে তুমি কি v1 এর মান জানো? জানো 50, v2 কত? 60, 50 প্লাস 60, তাহলে গড় বেগ আমার হাজির। মানটা কত আসছে আমাকে বের করে দেখাও। 54.54। আচ্ছা, পার্থক্যটা কি সবাই লক্ষ্য করো? এটা কত হওয়ার কথা ছিল? দেখো তো 50 আর 60 এর গড় কত হয়? 55, কিন্তু মানটা কি 55 আসছে না তার থেকে কম আসছে? আচ্ছা, এই টাইপের যত অঙ্ক তুমি দেখবা অবজেক্টিভ বা তোমার সৃজনশীলে, তুমি এই টাইপের অঙ্ক দেখলেই যে ডিসিশনটা নিবা, তোমাকে সব সময় এই মানটা দেওয়া থাকবেই, যে এ থেকে বিতে গেল, একটা লোক এ থেকে বিতে গেল, বা এ স্থান থেকে বি স্থানে গেল 7 কিলোমিটার পার আওয়ার বেগে, ফিরে এলো 10 কিলোমিটার পার আওয়ার বেগে। গড় দ্রুতি কত ছিল? তুমি দেখবা সেখানে যদি, সেখানে তোমার অ্যান্সারটা দেওয়া থাকবে 7 যোগ 10 মানে 17, 17কে 2 দ্বারা ভাগ করলে হয়, 17কে 2 দ্বারা ভাগ করলে হয় 8.5, অর্থাৎ 8.5। এবং তোমার মানটা আসবে ঠিক 8.5 এর কাছাকাছি যদি তুমি এই সিস্টেমে করো। তাহলে এই সিস্টেমে করলে তোমার অঙ্কটা কি দাঁড়ায়? তোমার অঙ্কটা দাঁড়ায় যে ভি বার ইকুয়াল টু 2 ইন্টু 7 ইন্টু 10, 7 প্লাস 10। তাহলে কত হয়? নিচে হচ্ছে 17, 7×10=70, 140। দেখো তো কত সমানটা?
8.23। আচ্ছা, তাহলে এই হচ্ছে গড় বেগের নমুনা। আশা করি এবার গড় বেগ সংক্রান্ত সকল অঙ্ক করতে পারবা। একটা ভুলের অঙ্ক ছিল, এই পর্যন্ত গড় বেগ দিয়ে এই টাইপের অঙ্ক আসেনি। তো এই নেক্সটে যদি আসে এই অঙ্কটি আসার মতো। হ্যাঁ, তোমাদের এই টাইপের অঙ্কগুলো এখনো কোথাও আসেনি, এটা পাবা যদি আসে গড় বেগ সংক্রান্ত। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, তাহলে এই অঙ্কগুলো তুমি কখন করবা, কি দেখে করবা? এক, যদি গড় বেগ তুমি তখন করবা যদি বলে যে একটা লোক এ থেকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো, একটা নির্দিষ্ট সময় পর বি তে এসে তার বেগ 60 হলো, সি তে এসে 70 হলো, ডি তে এসে 80 হলো, তার গড় বেগ কত ছিল সবগুলো যোগ করে 4 দ্বারা ভাগ করে দিবা চারটা বেগের জন্য। কিন্তু যখন তোমাকে এই কথা বলবে, একটা লোক এ থেকে বি তে গেল, আবার বি থেকে উল্টা ভাবে সি তে গেল, তার মানে এ থেকে বি তে গেল মানে থামলো, থেমে তো উল্টা পথে যাচ্ছে সে, তাহলে তোমাকে এই সিস্টেম অঙ্কটা করতে হবে। আচ্ছা, সবাই প্রশ্নের প্যাটার্নটা ধরতে পেরেছো? প্রথম ক্ষেত্রে বলেছি যে একটা লোক এইভাবে দৌড়াচ্ছে, আর অবজেক্টিভে বের করার জন্য এই ফর্মুলাটা মনে রাখবা, এই বক্সটা সংক্ষেপে এক লাইনে সলভ করার জন্য। আচ্ছা, তো কি কি বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, এ বি সি ডি। তো বলছি এ থেকে এ তে 50, বি তে 60, 70, আর 70 গিয়ে তারপর ডি তে পৌঁছালো। তো 50, 60, 70, তা গড় কত? তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ। 50, 60, 70, 3 দ্বারা ভাগ। আর যদি এভাবে বলে এ থেকে বি তে গেল, বি থেকে এ তে এলো, তাহলে সূত্র হচ্ছে এইটা, গড় বেগের সূত্র 2 ইনটু v1 প্লাস v1 ইনটু v2, নিচে হচ্ছে v1 প্লাস v2। সবাই কি বুঝছো অঙ্কটা? ওকে, আচ্ছা, আচ্ছা, জারিফ বুঝছো? এবার যাই আরেকটা, দেখি বলে অঙ্ক মনে করতে পারি কিনা। আচ্ছা, তো এখানে চলে আসো, এখানে চলে আসো। আহ, আর একটা অঙ্ক দেখি কি করানো যায়। 5 মিনিট আছে? আচ্ছা, আচ্ছা, একটা কাজ করি, 5 মিনিট যেহেতু আছে আমরা বের হয়ে ঢুকি। ধরে নেবো, ধরে ধরে না, ধরে না, 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 ধরে কি করছো?
ওই, সবাই আসছো? ধরে না, ধরে না, না ধরে না। ও আরে ভাই, সবাই আসছো? ওকে, সবাই আসছো? সবাই আসো নাই? ওকে, উপরে ধরে না। হ্যাঁ, দিক, আমি উপরে বোঝাচ্ছি।
আচ্ছা, তো দেখো কোশ্চেনটা সবাই লক্ষ্য করো। ও বিন্দু হতে একটা নৌকা রওনা দিল 12 কিলোমিটার পার আওয়ার বেগে, আরেকটা নৌকা রওনা দিল 15 কিলোমিটার পার আওয়ার বেগে। দিক এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, আর এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, অর্থাৎ এটা হচ্ছে উত্তর পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। আচ্ছা, উত্তর পশ্চিম আর দক্ষিণ পশ্চিমের অন্তর্ভুক্ত কোণ কত? হ্যাঁ, এটা আমরা জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি। সবসময় কত? উত্তর পশ্চিম কোণ মানে এটা হচ্ছে এইখানে, এই ভাগের 45 হচ্ছে এটা, এই ভাগের 45 হচ্ছে এটা। তাহলে এখান থেকে এখানে 45, এখান থেকে এখানে 45, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে উত্তর উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের মধ্যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে রওনা দিল। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এবার রওনা দিলে তারা নাকি সর্বোচ্চ সরাসরি 500 কিলোমিটার পর্যন্ত যোগাযোগ রক্ষা করতে পারে। প্রশ্ন হচ্ছে এই কোণে যদি ওরা এই কোণে যদি ওরা রওনা দেয়, তাহলে তাহলে কতক্ষণ নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে? মানে দুইজনের মধ্যে দূরত্ব 500 কিলোমিটার হলে পারবে, আর এর চেয়ে কম হলেও পারবে, কিন্তু 500 কিলোমিটার যখন পার হয়ে যাবে, যেতে যেতে যখন পার হয়ে যাবে, এইভাবে যেতে যেতে, তখন কিন্তু আর যোগাযোগ রক্ষা করা যাবে না। তাহলে আশা করি সবাই প্রশ্নটা বুঝতে পেরেছো। প্রশ্ন কি বুঝছো? ওকে, তাহলে তোমরা আমার মতে এই প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দেওয়া উচিত। এই বাহুটা ব্যাগ নির্দেশ করে, এই বাহুটা ব্যাগ নির্দেশ করে, তাহলে অতিভুজটা কি নির্দেশ করবে? ব্যাগ নির্দেশ করবে। তো ব্যাগ যদি পেয়ে যাও, সরণ যদি পেয়ে যাও, সময়টা বের করতে পারবা না? পারবা, অঙ্কটা নিজেরা করবা। পারবা? হ্যাঁ, পারবা কিনা বলো না কেন? গুড, গুড, এটা করে রাখবা, ঠিক আছে। তাহলে আহ তাহলে আজকে জন্য ফিজিক্স এতটুকুই কমপ্লিট। একটা কাজ করি, আজকে একটু ম্যাথ দেখাই দিই, তাহলে কালকে আর দেখাতে চাচ্ছি না। আজকে দেখাই ফেলি, কি বলো? এই মধ্যপদের গুলো, মধ্যপদের অঙ্কগুলো একটু দেখাই। তাই কারো প্রবলেম আছে? ওকে, বেশিক্ষণ লাগবে না মধ্যপদ, মানে ম্যাক্সিমাম তো সব পড়াই ফেলছি ওই ক্লাসই। আজকে জাস্ট একটু মধ্যপদ বের করে এগুলো একটু দেখাই দিবো। ওই কোনটা কই দাও? নিচে বসে একটা। আর এক্সট্রা একটা একটু এক্সক্লুসিভ একটা ম্যাথ দেখাই দিব, ওটা এটার পরেই। ওকে, লক্ষ্য করো, একটা দ্বিপদীর মধ্যে যদি পাওয়ার থাকে ধনাত্মক, তাহলে পদ হয় ঋণাত্মক 3টা। পাওয়ার যদি হয় ঋণাত্মক, পদ হয় ধনাত্মক, সরি, জোর। এটা যদি জোর হয় তাহলে এটা হয় বিজোড়, এটা যদি হয় বিজোড় তাহলে পদ সংখ্যা হয় জোড়। তাহলে পাওয়ারের সাথে সবসময় এক যোগ করলে পদ পাওয়া যায়, এটা আমরা জানি। n+1, গুড। n+1 হচ্ছে পদ সংখ্যা নির্দেশ করে। তাহলে এবার আমি এখান থেকে যে জিনিসটা দেখবো, যে ঘাত যদি জোর হয়, পদ হয় বিজোড়, এবং বিজোড়ের মধ্যপদ 1, 2, 3, এই পুরোটার মধ্যপদ হচ্ছে 2ab, 2 নাম্বার। আর 3-এর জন্য হয় 4টা। এখন 4টার জন্য মধ্যপদ কোনটা? মনে রাখবে, দেখো এই 4টার জন্য মধ্যপদ হচ্ছে
যেহেতু এখানে চারটা সংখ্যা, তাহলে মাঝখানের দুইটা, একটা এটা হচ্ছে প্রথম মধ্যপদ, এটা হচ্ছে দ্বিতীয় মধ্যপদ, এটা প্রথম আর এটা হলো দ্বিতীয় মধ্যপদ। যদি হতো ছয়টা, যদি হতো ছয়টা, ছয়টা, তাহলে ছয়টা হলে মধ্যপদ হতো মাঝের এই দুইটা। কেন? কারণ এই দুইটার এই পাশেও আছে দুইজন, ওই পাশেও আছে দুইজন, তাহলে এক দুই তিন, তিন হচ্ছে প্রথম মধ্যপদ আর চার হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। ওকে, তাহলে এবার আসলে সূত্রটা আবিষ্কার করি, সূত্রটা আমরা আবিষ্কার করি, অর্থাৎ এটা যেন মুখস্থ করতে না হয়, কিভাবে বের করবো আমরা দেখে নেব। হ্যাঁ, তো দেখো, এবার একটু এখানে চলে আসি। তো মনে করো এখন তুমি নিজেই বের করবা, যে মধ্যপদটা বের করবা। আচ্ছা আপু, এবার ধরে না, এই ধরে না, না এটা নাও। তো এবার, এবার আমরা এটা দেখে ফেলি। যেমন দেখো, এখন তুমি এটা মধ্যপদ বের করতে যাচ্ছ, তুমি কি করলা, তুমি পাওয়ারটার সাথে একটা রিলেশন তৈরি করতে চাইলা। তুমি কি করলা, পাওয়ারটাকে ধরে আনলা, ধরে এনে মধ্যপদ মানে কি মাঝখানে আসা, তো মাঝখানে অ্যাকচুয়ালি আমরা সবসময় আসি গড় বা দুই দিয়ে ভাগ করতে, দুই দিয়ে ভাগ করে ফেললাম, দেখলা দুই, দুই দ্বারা ভাগ করলে এক হয়, কিন্তু তোমার মধ্যপদ তো দুই, দিলা এক যোগ করে। ওকে, তাহলে এভাবে মধ্যপদটা পেয়েছো। এখন যদি হয় a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তাহলে তুমি এখানে পদ পাবে কয়টা, পদ পাবে পাঁচটা। তাহলে পাঁচটা পদ হলে তাহলে মধ্যপদ হবে তিন নাম্বারটা অবশ্যই। দেখো, আমার আমার এই 5 আঙ্গুলের মধ্যপদটা হচ্ছে এইটা, এটা এই যে মিডলটা, এটা মধ্যপদ। তাহলে এই পাশে দুইটা আর এই পাশে আছে দুইটা, তাহলে এই তিন নাম্বারটা হচ্ছে মধ্যপদ, তাহলে তিন হচ্ছে মধ্যপদ। তো দেখি আমার এই সূত্র অনুযায়ী তিন মধ্যপদ পাওয়া যায় কি না। হ্যাঁ, আমি কি করব, পাওয়ারটাকে ধরে আনবো, তাকে দুই দ্বারা ভাগ করবো, কত হয়, কত হয় পাওয়ার, দুই দ্বারা, আচ্ছা না, পাওয়ারটা যে চার ছিল, দুই, সাথে একটা এক যোগ করে দিলেই আমি এটা পেয়ে যাচ্ছি। তার মানে আমি বারবার যদি বলি এখানে n আছে, তাহলে সূত্রটা দাঁড়ায় n/2 প্লাস 1। এটা হচ্ছে একটা মধ্যপদ পাওয়ার জন্য হচ্ছে এই সূত্রটা, n/2 প্লাস 1। এবার আসো, যদি বিজোড় হয় তাহলে পদ তো হয়ে যায় জোড়, পদ জোড় হয়ে গেলে সেই দুইটা মধ্যপদ কিভাবে বের করবো। তো তুমি আগের মতোই ফর্মুলা বেছে নিলাম, মনে করো এটা, এটার মধ্যপদ কি হয়, প্রথমটা হয় দুই, পরেরটা হয় তিন। তো দেখি এটার জন্য কি বের করতে হয়। তো তুমি এখন কি যে কাজটা করলা, আগের মতো তুমি চিন্তা করলা, ঠিক আছে আগেরটার মতো কাজ করি না, পাওয়ারকে ধরে আনি, দুই দ্বারা ভাগ করে দিই। কিন্তু লক্ষ্য করো, তিনকে, তিনকে যদি দুই দ্বারা ভাগ করো তুমি কত পাচ্ছ, 1.5। তুমি আবার বললা ঠিক আছে আগেরটার মতো একটা কাজ করি, ওয়ান যোগ করে দিই, কিন্তু লাভ হবে কি, ওয়ান যোগ করলে তো 2.5 হবে, কিন্তু পদ সংখ্যা কি কখনো ভগ্নাংশ হয়, হয় না। তাহলে তোমাকে এখানে যে চালাকিটা করতে হবে, ওয়ান তুমি যোগ করো, বাট ওয়ান তুমি এখানে যোগ না করে তার পাশে যোগ করো, না তার পাশে যোগ করো, তাহলে কত হচ্ছে দেখো তো। আচ্ছা, তো আমি এখানে একটু দেখো, n+1/2 দিয়ে আমি কত পেয়েছি, দুই, প্রথমটা পেয়েছি, প্রথমটা পেয়েছি। তাহলে দ্বিতীয়টা কিভাবে পাবো, সিম্পল, এটা দিয়ে যদি প্রথমটা পাই এটার সাথে এক যোগ করে যদি দ্বিতীয়টা হয়ে যায়, n+1/2 প্লাস 1, এই হচ্ছে তিন। অর্থাৎ এটা দিয়ে যদি আমি দ্বিতীয়টা প্রথমটা পাই, তাহলে তার সাথে আর এক যোগ করে যদি দ্বিতীয়টা পেয়ে যাই, তাহলে যদি সূত্র আকারে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, n+1/2, এটা হচ্ছে প্রথম মধ্যপদ, আর দ্বিতীয়টা হচ্ছে এটার সাথে এক যোগ করে দাও, n+1/2 প্লাস 1, এটা হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। তাহলে প্রথম মধ্যপদের সাথে এক যোগ করে দিলে দ্বিতীয় মধ্যপদ পাওয়া যায়। তোমরা কি বুঝতে পেরেছো এটা? আচ্ছা, ওকে, তাহলে এবার একটা, একটা কোশ্চেন দিই। এ প্লাস, হ্যাঁ মানটা ছিল সেটাও বের করে দেখাচ্ছি। এ প্লাস বি, এটা একটু আমি দেখাচ্ছি, একটা মিনিট একটু সময় দাও। এ প্লাস বি হোল টু দি পাওয়ার 7। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7। প্রশ্ন হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত, সহগ কত। ওকে,
লক্ষ্য করো পদ এখানে কয়টা, তিনটা। তো তোমার কাছে চেয়েছে কত, x⁵5। আমি দেখি x⁵5 কত ভাবে তৈরি করা যায়। এটা একটা বড় অঙ্ক, বাট আমি যাচ্ছি অঙ্কটা আমার হাতে নাগালে চলে আসুক, অর্থাৎ কয়েক লাইনে যেন আমি সলভটা করে ফেলতে পারি। আচ্ছা, তো দেখো আমরা এটা শিখেছি পাওয়ারটা সবার মধ্যে কি প্রত্যেকটা পদে ভাগ হয়ে টোটাল হয় 7। তাহলে আমার লাগে কত, x⁵5 লাগে। তাহলে আমি 1 এক্স এক্স স্কোয়ার, একটা কাজ করি, আমি এক্স, এই যে এটা আমি, আমার লাগে কত, 5 লাগে। আমি 7 থেকে 7 থেকে আমি পাওয়ার দিয়ে দিচ্ছি, 7 থেকে 1 দিচ্ছি তাকে, 1 দিলে 2 একে কত হলো, 2 হলো। তা আমার লাগে কত, 3 লাগে। 3 দিচ্ছি তাকে, তাহলে 7 থেকে একটা পাওয়ার দিলাম তাকে, একটা অংশ দিলাম তাকে, টোটাল 4 দিলাম, আমার হাতে আছে 3, 1 এর ঘরে দিলাম এটা। তাহলে এটা সব কত হলো, সব কত হলো, টোটাল ছিল 7 ফ্যাক্টোরিয়াল, 3 ভাগে ভেঙেছি, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছো? আবার আবার ওকে, ওকে আমি আবার বলছি, দেখো আমি আবার বলছি, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে দ্বিপদীতে কি হয়, প্রতিটা পদে পাওয়ার গুলোকে তারা পদগুলো ভাগ করে নেয়, অর্থাৎ 7 কে 3 জনে ভাগ করে নিবে, যদি 2 জন থাকতো 2 জন ভাগ করে নিত। আমার লাগে কত, x⁵5। আমি প্রথমে কি করলাম, 7 ছিল, তার ঘরে পাওয়ার বসিয়ে দিলাম 1। ওকে, 7 থেকে 1 তাকে দিলাম, তো টোটাল আলটিমেটলি কত পেলাম, আলটিমেটলি পেলাম x²। তো আমার বানাতে হবে কত, 5, বানাতে হতে হবে কত, 5। তাহলে x² পেলাম, আরো লাগে কত, 5 বানাতে হলে x³ লাগে। তাহলে এই যে দ্বিতীয় পদ, মাঝে যে পদ, তাকে দিলাম পাওয়ার 3, 7 থেকে 1 দিলাম তাকে, 3 দিলাম তাকে, পাওয়ার 3। তাহলে 7 থেকে টোটাল 1 গেল, 3 গেল, টোটাল 4 গেল, আর বাকি আছে কত, 3 বাকি আছে। সে 3 কে পাবে, প্রথম পদ পাবে, প্রথম পদ 3 পাবে। তাহলে দেখো তো কত হয়। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, এইটা বুঝছো কিনা, আমার এটা আরো বাকি আছে, অঙ্ক শেষ হয়নি। তাহলে টোটাল তো 5 হয়েছে, x⁵ 5 হয়েছে। তাহলে 5 হয়েছে কিভাবে, 7 কে 3 3 একে ভাগ করেছি। তাহলে 7 ফ্যাক্টরিয়াল 3 3 একে ভাগ হয়েছে। কথাটা কি বুঝছো, ধরতে পারছো? সবাই কি ধরতে পারছো? তো সবাই আচ্ছা, ঠিক আছে। আর সবাই স্পিকার অফ করে ফেলো। এবার আসো, এবার আসো, এটা আরো করা যায় কিনা। হ্যাঁ, এখন দ্বিপদী পড়াচ্ছি, মানে কালকে ক্লাসটা যেটা নিতাম সেটা এখন আমি নিয়ে ফেলছি আর কি। আচ্ছা, তো আবার দেখো এটা কত ভাবে হতে পারে, সবাই লক্ষ্য করো। তো x², একটা কাজ করি, তখন তো পাওয়ার 1 দিয়েছিলাম, আবার পাওয়ার 2 দিয়ে দিই। তাহলে 2 দুগুণে কত হয়, 4 হয়। লাগে কত, আর একটা x এর পাওয়ার আর 1 লাগে। দেখো 2 দুগুণে 4, মানে x⁴। আর এই x কে দিলাম 1। তাহলে দেখো 7 কে, 7 থেকে 2 দিলাম, 7 থেকে 1 দিলাম, টোটাল 7 থেকে কত দিলাম, 3 দিলাম, আর বাকি আছে কয়টা পাওয়ার, 4টা, 4টা দিলাম 1 কে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে আচ্ছা, এটা কি বুঝতে পারছো সবাই, এই লাইনটা? কারো সমস্যা থাকলে বলতে পারো। নাই, ওকে। তাহলে আসো, এবার, এবার হয়তো তুমি এটা বলতে পারো যে একটা কাজ করেন, আর কি সম্ভব কিনা, আর সম্ভব, তুমি কি আহ হ্যাঁ, আর একটা সম্ভব, একটা সম্ভব। তুমিও হয়তো চিন্তা করতে পারো যে ভাই এক কাজ করেন, এটা পাওয়ার 3 দেন। আরে 3 দিলে কত হয়ে যায়, 3 করে 6, কিন্তু আমার লাগবে কত, 5। তার মানে সম্ভব নয়। আচ্ছা, একটা কাজ করি, 1 আর 2 দিলাম, পাওয়ার কি 0 দিয়েছি, পাওয়ার তো 0 দেওয়া যায়। আচ্ছা, এটা পাওয়ার 0 দিলাম। আচ্ছা, তা আমার টোটাল লাগে কত, পাওয়ার 0 হলে টোটালটা কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। লাগে কত, 5।
তাহলে এই x কে দিয়ে দিই বাকি 5, এই x কে দিয়ে দিলাম 5, তাহলে 7 থেকে শূন্যটা দিলাম x স্কয়ার কে, 5টা দিলাম x কে, তাহলে 0 আর 5 যোগ করলে 5 হয়, তাহলে 1 পাবে কত, 1 পাবে কত 2, তাহলে সহগটা কত 7 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 7 কে 3 ভাগে ভেঙেছি, 7 কে ভেঙেছি 2, 5 আর 0 তে। তাহলে এখন যদি বলে তোমাকে যে x টু দি পাওয়ার 5 এর সহগ কত, তাহলে এই তিনটার যোগফলই হচ্ছে x টু দি পাওয়ার 5 এর সহগ। কারণ এই তিনজন অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ভাই আমরা সবাই মিলে x টু দি পাওয়ার 5, ভাই আমরা সবাই মিলে x টু দি পাওয়ার 5, এটাও সবাই মিলে কি x টু দি পাওয়ার 5। তাহলে তাহলে এটাকে ভাঙলে x টু দি পাওয়ার 5 আমি তিনটা পদ পাবো, x টু দি পাওয়ার 5 আছে এমন কয়টা পদ পাবো, তিনটা পদ পাবো, প্রতিটা পদের সহগগুলোকে যোগ করে দিলে টোটাল সহগ পাবো। অর্থাৎ অর্থাৎ আমার অ্যানসারটা হলো এইটা যোগ এটা যোগ এটা। তো খুবই একটা হাই কনসেপ্ট শিখিয়েছি, ধরতে সমস্যা হয়েছে কিনা একটু বলো তো। কারো সমস্যা হয় নাই? আরে না, সমস্যা হয়েছে। কারো সমস্যা হয় নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আসো মধ্যপদ সংক্রান্ত দুই একটা জটিল অঙ্ক করাই দিলে তোমাদের বইয়ের সকল অঙ্ক করতে পারবা। ওকে, দেখো দুই একটা জটিল অঙ্ক করাই দিই, তাহলে সবকিছুই কমপ্লিট। আচ্ছা, ওকে, তো প্রশ্নটা হচ্ছে এত এবিসিডিতে মধ্যপদদ্বয় এর মান নির্ণয় করো, মধ্যপদদ্বয় এর মান। আচ্ছা, তো এটা এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে কত, 16, 15 একে 16, তাহলে মধ্যপদ পাবো কয়টা, দুইটা, তাহলে কত কত তমপদ মধ্যপদ। ওকে, তাহলে প্রথম মধ্যপদ হচ্ছে, মনে আছে তো সবার, প্রথম মধ্যপদ কি হয়, 50 প্লাস 1/2 মানে 8, আর দ্বিতীয় মধ্যপদ হচ্ছে 8 যোগ 1 9 তম পদ। ওকে, তাহলে একটা হচ্ছে 8তম পদ, একটা হচ্ছে 9তম পদ। এবার 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 দেখো, তোমাকে 8তম পদ আর 9তম পদ, তুমি দুইটা পদ পেয়েছো, সেটা হচ্ছে আহ মধ্যপদ। তাহলে লক্ষ্য করো সেই পদের মানটা কত। আচ্ছা, আমরা যখন পদের নাম জানতাম না তখন আমরা বলে দিতাম, মনে করি আর প্লাস ওয়ানতম পদ দিয়েই হচ্ছে, আর প্লাস ওয়ানতম পদে এটা আছে ওইটা আছে, এটা আমরা বলে নিতাম। কিন্তু যেহেতু এখন আমরা পদ জানি যে 8তম পদ 9তম পদ, এখন কি আর প্লাস ওয়ানতম পদ ধরা দরকার আছে? এখন তো আমরা পদ জানি। আচ্ছা, লক্ষ্য করো তাহলে এখানে আর এর মান কত, আর এর মান কত, গুড, প্রথমটার জন্য হচ্ছে 7, একটা 7 আর একটা হচ্ছে 8 প্লাস 1তম পদ, তাহলে n 15 c n c r
a to the power n minus r, b to the power r. ওকে, তাহলে 15c8 a to the power 15 minus 8 b to the power 8। এখন আসো, তোমাকে কি বলেছিল এত এর বিসিতে মধ্যপদ্মের মান কত? আচ্ছা, তো তুমি এটার মান বের করতে পারবা না, এটার মান বের করতে পারবা না। এটাই হচ্ছে মধ্যপদের মান। আর যদি বলতো সহগের মান বলতো, তাহলে এখান থেকে এক্স, এক্স কে এক পাশে রেখে বাকি সব সামনে, এক্স কে পিছনে রেখে বাকি সব সামনে এনে দিবা, তাহলেই কাজ হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত কি এটা কি বুঝতে পারছো, অঙ্কটা ধরতে পারছো? আচ্ছা, আরেকবার বলো তো কি, আরেকবার বলো তো কি বলছো? n6 2, হ্যাঁ, nc হাফ n-1। আচ্ছা, এরপর বুঝছি প্রথম পদ, হ্যাঁ, a to the power হাফ n+1। আচ্ছা, b হাফ n-1। এটা কি মানে তুমি আইডিয়াটা বের করেছো না কোথায় পেয়েছো? আচ্ছা, তো আর একটু দেখি এটার সাথে আসলে মিলে কিনা, এটার সাথে মিলে কিনা একটু দেখি। তো লক্ষ্য করো, 8 কে কি লেখা যায়? 8 কে লেখা যায়, আচ্ছা তোমাদের মতবাদ আর আমার মতবাদ তো একটু সামান্য ডিফারেন্ট, আমি একটা বের করে আরেকটা এক যোগ করে দিই, সমস্যা নাই, করা যাবে। তো 8 কে লেখা যায় কি দেখো, n+1/2। অর্থাৎ আমি এখানে কি লিখেছিলাম, আমি এখানে কি লিখেছিলাম 7, আমি 15c7 লিখেছি। ওকে, তাহলে আমি একটু দেখি যে 8 এর আরেকটা নাম হচ্ছে n+1/2। তাহলে আমি যদি 7 লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হচ্ছে, এখানে যেহেতু 7, এখানে যেহেতু 7, 7 এর জায়গায় কি লিখবো, n+1/2। এটার মান তো 8, বাট আমার লাগবে কত, এখানে কত 7, তাহলে এক বিট করে দিই। ওকে, এক বিট করে দিলাম। তাহলে a টু দি পাওয়ার মানে প্রথম পদ, প্রথম পদ a টু দি পাওয়ার, a টু দি পাওয়ার এটা হবে n মাইনাস এই পুরাটা n প্লাস 1/2 প্লাস 1, b টু দি পাওয়ার b, b মানে হচ্ছে a বাই x, a বাই x, b টু দি পাওয়ার r হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন r বোঝাচ্ছে, n+1/2 মাইনাস 1। এই যে, অর্থাৎ যেটা আমরা এভাবে লিখেছি, তুমি চাইলে এটা এভাবে লিখতে পারো, এটা ঝামেলা না। আমার তো মনে আগেটার চেয়ে এটা কিন্তু একটু ঝামেলা মনে হচ্ছে। হ্যাঁ, এখানে তোমার এত বড় জিনিস মনে রাখা, এর চেয়ে ভালো এখানে বের করে ডাইরেক্ট মান বসাই দাও। বুঝছো অর্ক, বুঝছো? আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার, এখানে এন্ড ইউজ না করে, এত বড় জিনিস একটা মাথার মধ্যে জ্যাম না করে ডাইরেক্ট বের করে, কত আছে, কত আছে এটা, যে এটা আছে 8, তাহলে 8 হলে কত, আর মান 7, তাহলে 15c7 a টু দি পাওয়ার 15 - 7 b টু দি পাওয়ার 7, কাজ কমপ্লিট। তাহলে দরকার নাই, এত ঝামেলাতে আমার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, মাথায় থাকুক, জেনে জেনে রাখো, সমস্যা নেই। এটা তো আমি একটু যে জিনিসটা আসলে বলতে চাচ্ছি, এটার কথা বলবো, a বাই এক্স, এক্স বাই এ, 2n+1 মধ্যপদ। আচ্ছা, সবাই মধ্যপদটা বের করে দেখাও আমাকে, এটার ভিত্তিতে মধ্যপদ কয়টা, এবং এবং কোন কোন পদগুলো মধ্যপদ আমাকে দেখাও। পারবা? ইয়েস, ওকে, মধ্যপদ হবে দুইটা, ঠিক আছে।
তাহলে আমরা যাই মধ্যপদে যাই। মধ্যপদের সূত্র কি ছিল? প্রথমটা ছিল n, n মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2n প্লাস 1। ওই যে দেখো মধ্যপদ প্রথমটা n প্লাস 1/2, তাহলে n তার সাথে প্লাস 1/2 অর্থাৎ 2n প্লাস, এটা 2 যদি কমন নেই n প্লাস 1/2, তার মানে হচ্ছে n প্লাস 1 হচ্ছে প্রথম মধ্যপদ। তাহলে দ্বিতীয় মধ্যপদ কত? n প্লাস 2, n প্লাস 1 এর সাথে 1 যোগ করে দিলে সেটা হয় n প্লাস 2। তাহলে প্রথম মধ্যপদ হচ্ছে এটা, দ্বিতীয় মধ্যপদ হচ্ছে এটা। সবাই কি বুঝছো? এখন যদি বলা হয় মধ্য, এখন যদি তোমাকে বলে মধ্যপদটা বের করো, সমস্যা কি? তোমার পদ কত? n প্লাস 1, তো তুমি সারা জীবন বলে আসছো r প্লাস 1, তাহলে r প্লাস 1 এর জন্য তুমি কি লিখতে? n c r লিখতে, a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। কিন্তু এখন তোমার r এর মান কত হয়ে গেছে? r এর মান কত হয়ে গেছে? n হয়েছে। তাহলে তুমি এখন কি লিখবে? n c n a টু দি পাওয়ার n মাইনাস n b টু দি পাওয়ার n। সবাই বুঝছো কিনা দেখো তো। আগে কি ছিল? এখানে 8 থাকলে আমরা লিখতাম 7+1, আর এখন এখানে পেয়েছি n+1, তার মানে কততম পদ? n+1 তম পদ। তাহলে n+1 তম পদ মানে হচ্ছে অ্যাকচুয়ালি r এর মানটাই হচ্ছে n। তাহলে n c r এর মানটা হচ্ছে n, n c n a টু দি পাওয়ার n মাইনাস n b টু দি পাওয়ার c এর পায়ে যেটা, b এর ঘাড়ে সেটা। ধরতে পারছো কিনা একটু বলো তো। আবার বলো কোথায় সমস্যা। আচ্ছা, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আহ ঠিক আছে, নেক্সট ক্লাসে একটা বুলেট অঙ্ক করিয়ে তারপরে দ্বিপদী আর কিছু দেখাবো না, আর পরে আরেকটা চ্যাপ্টার ধরবো। একটা বুলেট অঙ্ক দেখা দিব নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই কমপ্লিট, এখানে থাকুক। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।